শীতকাল চলছে, বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের ফল, শাকসবজি। এমনিতে শাকসবজি তো শরীরের জন্য উপকারী বটেই, কিন্তু একজন শিশুকে কি সমস্ত শাকসবজি খাওয়ানো যায়? খাওয়ালেও কিভাবে খাওয়ানো উচিত? বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে এই রকমই হাজারটা প্রশ্ন থাকে বাবা মায়েদের। আর এই সব প্রশ্নেরই উত্তর দিলেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডক্টর জয়দেব রায়। এর আগে মাতৃদুগ্ধ এবং শিশুর পুষ্টি নিয়ে বলেছেন তিনি দ্য নিউজ বাংলা লাইফে। আজ শুনে নিন শিশুর আহার নিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। আমরা সবসময় বলে থাকি সারা বছর ধরে মুসম্বির রস খাওয়াবেন না। এটা একটা টেন্ডেন্সি আছে, যেন মুসম্বির মধ্যেই যত কিছু ভিটামিন মিনারেল সব আছে। জেনারেলি প্রকৃতি নিয়ম করে যে সিজনের জন্য যেটা তার শরীরের জন্য উপযুক্ত সেই ধরনের ফল শাকসবজি হয়ে থাকে। সুতরাং এবং সেটা তাহলে সেই সিজনের জিনিসটা যদি আমি নিই তাহলে সেটা খুব ফ্রেশ হবে। তাহলে প্রত্যেকটা সিজনে অনুযায়ী যদি খাওয়ান, যখন যেটা পাওয়া যায়, গ্রীষ্মকালে কি হয়, লিচু খায়, আম খায়, বুঝতে পেরেছেন? এখন যেমন শীতের যে মরশুমে অনেক সবজি ধরনের পাওয়া যাচ্ছে, সবজি খাবে। সুতরাং যে সিজনের সেটা, সেই খাবারটাই বাচ্চাদের খাওয়ানো উচিত। 6 মাসের পর থেকেই তো আমি আস্তে আস্তে সলিড খাবারটা গ্র্যাজুয়ালি চলে যাচ্ছে। 1 বছরে তো পুরো নিয়ে যাচ্ছে, চলেই গেল। তার আগে পর্যন্ত 6 মাস পর্যন্ত মানে এক্সক্লুসিভলি ব্রেস্ট মিল্ক। এবারে আর একটা জিনিস আর্টিফিশিয়াল মিল্ক সম্বন্ধে আমার একটা কথা বলতে চাই। আর্টিফিশিয়াল মিল্ক যখন খাওয়ানো যায়, বাড়িতে কোনো ক্রমে ওয়ার্কিং মাদার সে আর্টিফিশিয়াল মিল্ক বাচ্চাকে দিয়ে যেত। বাড়ির কাজের লোকরা মনে করে থাকে যে ওইটাই বোধহয় বলকারী, যখন মালকিন খাওয়াচ্ছে তখন ওটাই বলকারী। কিন্তু তার যা কস্ট সেটা ঠিকমতো না কিনতে পেরে তারা কি করে, ওই দুধের সঙ্গে জলের পরিমাণটা এত বেশি দিয়ে দেয়, তার ফলে কেউ সাদা জল খায়, নিউট্রিয়েন্ট একদমই পায় না। সুতরাং যদি কোনো ক্রমে আমাকে অন্য মিল্ক দিতেই হয়, সেখানে কিন্তু আমাকে ডাইরেকশনটা ঠিকমতো করে খেয়াল করতে হবে। কতটা দুধে কতটা জল মেশাবো বা কতক্ষণ অন্তর খাওয়াবো, কতটা খাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডাইলুটেড মিল্ক ফর্মুলায় আমাদের ম্যালনিউট্রিশনের কিন্তু অন্যতম কারণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল মিল্কটা ক্ষতিকারক কিনা। ক্ষতিকারক এই সেন্সেই, যখন আপনি প্রিপারেশন করছেন, আমি তো বেস মিল্কটা ডাইরেক্ট বেস থেকে পাচ্ছি। আপনি যখন আর্টিফিশিয়াল মিল্কের প্রিপারেশন করছেন তখন দেখবেন ইনফেকশন হওয়ার চান্সটা বেশি বেড়ে যায়। তার কারণ আপনার পাত্র ইনভলভ হচ্ছে, জল ইনভলভ হচ্ছে, সেখানে ইনফেকশনের চান্সটাও বেড়ে যায়। মায়ের দুধের অ্যালার্জি হয় না, কিন্তু কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে একটা রোগী আছে, তার থেকে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন হয়। শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে ব্লিডিং থেকে আরম্ভ করে সব কিছু হতে পারে। রেক্টাল ব্লিডিং নিয়ে আমার কাছে একটি বাচ্চা আসছিল ছোটবেলা, কিছুতেই তাকে ঠিক করা যাচ্ছিল না। অনেকে প্রথমে ভাবছিল বোধহয় পায়খানা ইনফেকশন, তা নয়। সেখানে কিন্তু মাদারের মিল্ক খেত সে, কিন্তু মা গরুর দুধ খেত, তার থেকে বাচ্চার মধ্যে আসতো। সেই মায়ের গরুর দুধটা আমি বন্ধ করে দিতে তার কিন্তু রোগটা ভালো হয়। সুতরাং আমাকে খেয়াল করতে হবে যে আমি বেস মিল্কটার দিকেই সবসময় ইনক্লাইন্ড। তার কারণ দেখবেন আমরা মানুষরাই অন্যের দুধ খেতে চাই, কোনো প্রাণী তার নিজের মায়ের দুধ ছাড়া কিন্তু খায় না, বুঝতে পেরেছেন? সুতরাং যার বাচ্চা তার দুধটাই তার জন্য কিন্তু সঠিকভাবে হয়, সহজপাচ্য হয় এবং বাচ্চার গ্রোথের জন্য হেল্প করে, বিকাশের জন্য হেল্প করে থাকে। প্রথম হচ্ছে, ধরুন শীতের সিজন বা যখন সিজন চেঞ্জ হচ্ছে, সেটাতে অনেক সময় বাচ্চাদের অ্যাডাপ্টেশনের অসুবিধা হয়। হঠাৎ ঠান্ডা থেকে গরম এরকম হলে অ্যাডাপ্টেশনের অসুবিধা হয়। তখন শরীর কিন্তু ঠিকমতো করে নিতে পারে না, সেই জন্য তারা বাচ্চারা অসুস্থ হয়। বিশেষ করে শীতের দিকে, আমি এখন যখন শীতকাল চলছে, শীতের দিকে কি হয়, ভাইরাসগুলো অনেক নিচে নেমে আসে। তাহলে বাচ্চাদের হাইটগুলো কম, ওদের যখন নিচে নেমে এলো ওরা তখন ইনহেল করে বিভিন্ন ধরনের ভাইরাস, তখন নাক মুখ দিয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে যায়। সেই জন্য কি বলবো আমি, যে আর্লি মর্নিং বা ইভিনিংয়ের দিকে বাচ্চাকে নিয়ে খুব জরুরি না হলে বেরোবেন না। আর বাড়িতে বড়রা কারাও যদি সর্দি কাশিতে ভুগতে থাকেন, তারা কিন্তু মাস্ক ইউজ করুন বাচ্চাকে হ্যান্ডেল করতে গেলে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে, অনেক সময় আমরা হাত টাচ করি, ওইসব জায়গায় মুখে নাকে হাত টাচ করি, সবসময় হাতটা ধুয়ে রাখুন। এবং যদি কারো সর্দি কাশি জ্বর হয় তাহলে তাকে আইসোলেশন করে রাখুন। বাচ্চাগুলোকে ক্রাউডেড প্লেসেস থেকে দূরে রাখুন।
যেসব বাচ্চারা মাস্ক ইউজ করতে পারে সেখানে মাস্ক ইউজ করান। বড়রা যদি বাচ্চারা না মাস্ক ইউজ করতে থাকে তাহলে বড়রা অন্তত যারা ভুগছেন তারা কিন্তু এটা মাস্ক ইউজ করুন। আর হচ্ছে এই সময় যেসব ডিজিজ, সর্দি কাশি হলে যেসব ডিজিজের প্রবণতা বাড়ে, যদি তাদের কোনো ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা নিন। আর এই যে ধরুন যখন সিজন চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের জন্য, শীতকালে যেমন আমরা বলি শীতের বস্ত্র পরুন, সেটা লেয়ার বস্ত্র হলে ভালো হয়। কিন্তু শীত পড়লো না, ক্যালেন্ডার ধরে আপনি সঙ্গে সঙ্গে শীতের বস্ত্র তৈরি করলেন, তাহলে বাচ্চারা কিন্তু হাঁসফাঁস তৈরি করবে। এই মুহূর্তে যেমন শীতের বস্ত্র জরুরি আছে। আর যে সময় হচ্ছে গ্রীষ্মকালেই বলুন আর শীতকালেই বলুন, গ্রীষ্মকালে যেহেতু এভাপোরেশন বেশি হয়, জলটা বেশি করে খেতে হবে। শীতকালে কি হচ্ছে, বেশি না হলেও যেটুকু জলের দরকার, বাচ্চারা শীতের এই ঠান্ডার জন্য সেই জল খেতে চায় না। সেই জন্য জলটা আপনাকে, পেরেন্টসরা যেন বাচ্চাকে ঠিকমতো করে জল খাওয়ায়, নাহলে ডিহাইড্রেশন হবে, স্কিন ড্রাই হয়ে যাবে। এই সময় শীতের দিকে বাচ্চাদের আপনি ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, বিশেষ করে স্নানের পরে ময়েশ্চারাইজার ইউজ করলে ভালো হয়। আর সবচেয়ে হচ্ছে যেটা আমি এতক্ষণ যখন খাবারের ব্যাপার নিয়ে বলা হলো, এই শীতের মরশুমে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, সেইগুলো এই মরশুমি শাকসবজি কিন্তু খাওয়ান, তাহলে কি হবে, এই সময় ওরা বিভিন্ন ধরনের যোজার মতো ক্ষমতাগুলো হবে। এই সব জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আবার আমি যেমন বললাম যে খাওয়ানো দরকার, অ্যাপ্রোপ্রিয়েট খাওয়ানো দরকার, আবার অনেক সময় লোভে পড়ে ওভার ফিডিং করে নিল। এই এখন বিয়ের মরশুম চলছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার হজমের অসুবিধা এসব হতে পারে। আর যে খাবারটা বাচ্চাদের খাওয়ানো হয় তাতে আমি বলেছি সুগারের পরিমাণ যেন বেশি না হয়, সল্টের পরিমাণ যেন বেশি না হয়। এই সময় কি হয়, আইসক্রিম খাবার খুব প্রবণতা থাকে, সেখানে কিন্তু ওটা সুগার বেশি খাওয়া হয়ে যাচ্ছে, সুতরাং এনার্জি কনজামশন বেশি হয়ে যাচ্ছে। অকেশনালি একটা কিলো ঠিক আছে, কিন্তু জেনারেলি এটাকে অ্যাভয়েড করা উচিত। আর এখন একটা প্রবণতা হয়েছে প্রসেস ফুড খাবার, হাইলি প্রসেস ফুড খাবার। হাইলি প্রসেস ফুড খেলে কি হয়, নিউট্রিয়েন্টগুলো ঠিকমতো করে থাকে না, সুতরাং প্রসেস এবং প্যাক ফুড বেশি না খাওয়াই ভালো। সর্দির সঙ্গে যুক্তিযুক্ত না হলেও রোদ যদি বাচ্চারা এক্সপোজার হয় তাহলে সেখানে কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়, এবং ভিটামিন ডিটা কিন্তু আমাদের ইমিউনিটিতে হেল্প করে থাকে। তেলের ক্ষেত্রে বলা হচ্ছে সর্ষের তেলটা কিন্তু আমরা বাচ্চাদের এখনো মাখাতে বলি না, কারণ সর্ষের তেলটা খুব স্কিনের জন্য ইরিটেন্ট। আমাদের স্কিনেও কিন্তু যে কমন সেলগুলো থাকে ওখানেও কিন্তু আমাদের স্কিনটাকে বাঁচায়, অনেক হেলদি ব্যাকটেরিয়া থাকে। এখন ভার্জিন কোকোনাট অয়েল বলা হয়, ভার্জিন মানে কোকোনাট অয়েল মানে যে কোকোনাট অয়েল সেটা, কিন্তু সেটা জমে যায় না। ভার্জিন কোকোনাট অয়েল, এই অয়েলটা রিয়েলি মানে ময়েশ্চারাইজারের কাজ করে, সেজন্য সর্ষের তেলের বদলে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, রোদে দিতে পারেন, কিন্তু রোদটা যেন খুব চড়া রোদ না হয়, এটা টাইমিং আছে কখন দেবেন, কতটা দেবেন, খুব চড়া রোদে দেবেন না, এইটাই হচ্ছে খেয়াল রাখতে হবে। আশা করি ডক্টর জয়দেব রায়ের এই উপদেশ নতুন বাবা মায়েরা এবং অবশ্যই পরিবারের সকলেই মেনে চলবেন। আর এইরকমই নানা উপকারী তথ্য জানতে হলে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।